সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত লেকচারগুলোতে হিসাব রক্ষণের বিভিন্ন কলাকৌশলের মধ্য দিয়ে আমরা লেনদেনকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণের কাজটি সুসম্পন্ন করেছি। আজকে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতোই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গেই থাকবে। আমরা জানি accounting is an information system that identifies, records and communicates the economic events of an organization to interested users. হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যেখানে লেনদেনকে চিহ্নিতকরণ ও লিপিবদ্ধকরণের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা হয়। হিসাব বিজ্ঞান তথ্যের এই পক্ষসমূহকে আমরা এই দুটি অংশে ভাগ করতে পারি, একটি ইন্টারনাল, অপরটি এক্সটার্নাল। এই উভয় পক্ষই ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব বিজ্ঞান তথ্যের নিকট ধারস্থ হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, হিসাব বিজ্ঞান কিভাবে এই তথ্যের যোগান দিয়ে থাকে? মূলত হিসাব বিজ্ঞান 5টি প্রতিবেদন তৈরি করে থাকে: ইনকাম স্টেটমেন্ট, ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ফাইনালি নোটস অ্যান্ড ড্রাফটস। এর মধ্যে প্রথম 4টি ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যার মধ্য দিয়ে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকে। ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, যা একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পরিমাণকে উপস্থাপন করে। আর ইনকাম স্টেটমেন্ট কোনো একটা আর্থিক বছরে মোট লাভ, নিট লাভ নির্ণয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের পারফরমেন্সকে শো করে। ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মধ্য দিয়ে আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানে মালিকের দাবি বা অধিকার সম্পর্কে জানতে পারি। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটি হলো নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের পরিচালনাগত, বিনিয়োগজনিত ও অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহের নিট ফলাফল জ্ঞাপনকারী একটি বিবরণী। এখানে একটি বিষয় লক্ষণীয়, ব্যালেন্স শিট ছাড়া বাকি স্টেটমেন্টগুলো সাধারণত হিসাবকাল শেষে প্রস্তুত করে থাকি, আর ব্যালেন্স শিট তৈরি করা হয় নির্দিষ্ট একটা তারিখে। যা হোক, আর্থিক বিবরণীতে মূলত এই 5টি উপাদান বিদ্যমান: অ্যাসেটস, লায়াবিলিটিস, ইকুইটি, রেভিনিউস অ্যান্ড এক্সপেন্সেস। আমরা অ্যাসেটস, লায়াবিলিটিস এবং ইকুইটি নিয়ে মূলত তৈরি করি ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, আর রেভিনিউস এবং এক্সপেন্স নিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকি, যার ফলাফল আবার ইকুইটির সাথে সমন্বিত হয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি হয়ে থাকে। আমরা দুই ধরনের ইনকাম স্টেটমেন্টের প্রশ্ন প্রায়শই দেখি। একটি হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর একটি হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা মূলত আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দিয়ে সরাসরি নেট ইনকাম নির্ণয় করে থাকি। আমরা একটু খেয়াল করি, রেভিনিউ থেকে যত প্রকার রেভিনিউ আছে, রেভিনিউ থেকে সকল প্রকার এক্সপেন্সগুলোকে মাইনাস করছি, মাইনাস করে আমরা ফাইনালি নেট ইনকাম পেয়ে যাব। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এ
নেট ইনকাম নির্ণয় করবার জন্য এখানে বেশ কয়েকটি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। প্রথমত সেলস থেকে আনুষঙ্গিক বিষয়গুলো যেমন সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ইত্যাদি প্লাস মাইনাস করে প্রথমত নেট সেলস নির্ণয় করি। এরপর সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস মার্জিন নির্ণয় করব। তারপর অপারেটিং এক্সপেন্স, যেটাকে আমরা কমার্শিয়াল এক্সপেন্স বলে থাকি, এই অপারেটিং এক্সপেন্সকে আবার দুই ভাগে অবশ্য ভাগ করা যায়। একটি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অপরটি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। গ্রস মার্জিন থেকে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিলেই আমরা পেয়ে যাব অপারেটিং প্রফিট। এরপর নন অপারেটিং ইনকামকে অ্যাড করব এবং নন অপারেটিং এক্সপেন্সকে মাইনাস করে প্রফিট বিফোর ট্যাক্স নির্ণয় করব যদি ট্যাক্স থাকে, এবং ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার মধ্য দিয়ে ফাইনালি নেট ইনকাম পেয়ে যাব। আমরা বোঝার সুবিধার্থে আরও একটু খেয়াল করি। সেলস থেকে আমরা আনুষঙ্গিক বিষয়গুলো প্লাস মাইনাস করে নেট সেলস পেয়েছি, এরপর কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস মার্জিন পেয়ে গেছি। গ্রস মার্জিন থেকে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিলে পাবো আমরা অপারেটিং প্রফিট। এরপর নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্স প্লাস মাইনাস করে ফাইনালি আমরা নেট ইনকাম পেয়ে যাব। বোঝার সুবিধার্থে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টকে এই তিনটি সেকশনে ভাগ করতে পারি। একটি হলো অপারেটিং সেকশন, আরেকটি হলো নন অপারেটিং সেকশন, ফাইনালি ইনকাম ট্যাক্স সেকশন। আমরা এভাবে ভাগ ভাগ করে বোঝার সুবিধার্থে অঙ্ক করার সময় খেয়াল রাখব। আমরা ইতিমধ্যে জেনেছি ব্যালেন্স শিট হলো নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের বিবরণী। তোমরা প্রায়শই ক্লাসিফাইড ব্যালেন্স শিটের কথা শুনে থাকো। আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের দিকে একটু খেয়াল করি। ক্লাসিফাইড ব্যালেন্স শিটে মূলত অ্যাসেট ও লায়াবিলিটিগুলোকে লিকুইডিটি অনুসারে সাজানো হয়, যেমন কারেন্ট অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এভাবে অ্যাসেট পাশ সাজাতে পারি। একইভাবে দায়ের পাশে কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি এভাবে সাজাতে হয়। চলো আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের একটি নমুনা দেখি। প্রথমত অ্যাসেটকে উপস্থাপন করছি যথারীতি যা বলেছি, কারেন্ট অ্যাসেট, তারপর লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এরপর টোটাল অ্যাসেটের পরিমাণটাকে আমরা নির্ণয় করব এবং নিচের অংশে কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস এবং ইকুইটি সহ টোটাল লায়াবিলিটিগুলোকে আমরা যোগফল টানব। সবসময় মনে রাখবো ব্যালেন্স শিটে অ্যাসেটের সমপরিমাণ দায় থাকবে। আমরা জানি একটা প্রতিষ্ঠানের অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। আমরা এই নমুনা প্রশ্নে দেখি, এখানে টোটাল অ্যাসেট 7,76,000, একই সাথে টোটাল লায়াবিলিটিস 7,76,000, অর্থাৎ মোট সম্পত্তি এবং মোট দায়ের পরিমাণ সবসময় সমান হবে। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এটি মূলত মালিকানা সত্ত্ব প্রকাশ করে। কোনো একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে অথবা সময়ে প্রতিষ্ঠানের মালিকের মোট দাবি বা অধিকার কতটুকু সেটি এই স্টেটমেন্ট থেকে জানা যায়। এখানে মূলত প্রারম্ভিক ক্যাপিটালের সাথে অতিরিক্ত মূলধন ও নিটলাভ যোগ করে উত্তোলন বাদ দিলে হিসাবকাল শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত সে সম্পর্কে আমরা জানতে পারব।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা দুটি পদ্ধতিতে জানব, একটি হলো ইনডাইরেক্ট মেথড আর একটি হলো ডিরেক্ট মেথড। তবে পদ্ধতি যাই হোক না কেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটি সেকশন থাকে: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর একটি হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা শুরুতেই ইনডাইরেক্ট মেথডটি দেখি। ইনডাইরেক্ট মেথড, এখানে মূলত নেট ইনকাম দিয়ে শুরু করব এবং এর সাথে অনগদ লেনদেন, চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি এবং স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সমন্বয় করে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করি। এরপর নগদে স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয় নিয়ে নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর ফাইনালি মূলধনের সাথে জড়িত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নির্ণয় করে প্রারম্ভিক ক্যাশ ব্যালেন্স যোগ করে আমরা চূড়ান্তভাবে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা নির্ণয় করে থাকি। আর ডিরেক্ট মেথডে আমরা একটা বিষয় খেয়াল রাখব, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের পার্থক্য শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসে। এই অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা এখানে আলাদা করে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, ক্যাশ পেইড ফর মার্চেন্ডাইজ, ক্যাশ পেইড টু এমপ্লয়ি, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট, ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্সেস, এরকম আনুষঙ্গিক কাজগুলো আলাদাভাবে করে ফাইনালি এখানে বসাবো। বসানোর পরে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করব। এছাড়া বাকি যে কাজগুলো আছে একদম ইনডাইরেক্ট মেথডের হুবহু তোমরা সেটাকে ফলো করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো সম্পর্কে জানলাম। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছাড়াও হিসাব বিজ্ঞানে আরও একটি প্রতিবেদন আছে, যেটিকে আমরা নোটস, ড্রাফট এবং এক্সপ্লেনেশন বলছি। এর মধ্য দিয়ে মূলত হিসাব বিজ্ঞান খসড়া কাজগুলো সম্পন্ন করে থাকে, যা অন্যান্য আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে। যেমন আমরা কার্যপত্রের কথা বলতে পারি, এর মধ্য দিয়ে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো সহজেই তৈরি করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট ব্যালেন্সড হওয়াটা নিঃসন্দেহে খুবই জরুরি। আর এই জন্যই আমরা সেই চেষ্টাই এতক্ষণ যাবৎ করছি। তবে হিসাব বিজ্ঞান শুধু প্রতিষ্ঠানেরই নয়, জীবনের ব্যালেন্স শিটের কথাও কিন্তু তুলে ধরে। কেননা হিসাব বিজ্ঞান একটি জীবন ঘনিষ্ঠ বিষয়। কাজেই জীবনের ব্যালেন্স শিটটাও যেন ব্যালেন্সড হয়, সেদিকেও আমরা সচেতন থাকব। Birth is your opening stock. What comes to you is credit. What goes from you is debit. Death is your closing stock. Your ideas are your assets and your bad habits are your liabilities. Your happiness is your profit. Your sorrow is your loss. Your soul is your goodwill. Your heart is your fixed asset. Your character is your capital. Your knowledge is your investment. Your age is your depreciation. And finally, always remember, God is your auditor. Have a nice balance sheet of life. ভালো থেকো সবাই।